বন্ধুরা, কথায় বলে না মানুষের স্বভাব কখনোই পরিবর্তন হয় না, ঠিক তাই ম্যান্ডি আর মারু এদেরও তাই সেম। এদের স্বভাব কখনো পরিবর্তন হবে না। এরা দুজন আবার এক হয়ে গেছে, অথচ মানুষকে কিভাবে বোকা মানা এরা, আর এরা নিজেদেরকে কি মনে করে। এরা প্রত্যেকেই এক একজন ব্লগার। হ্যাঁ, অবশ্যই এরা ব্লগার। এদের যে ধরনের কন্টেন্ট আসে সেই কন্টেন্টের নামই হলো এরা ব্লগিং করে, দৈনন্দিন জীবনযাত্রা এরা তুলে ধরে আমাদের সামনে। কিন্তু কি মানুষকে কতভাবে বোকা বানাবে আমি শুধু সেটাই বুঝতে পারি না। চলো আমি আজকে তোমাদেরকে সমস্তটাই এক্সপ্লেন করব, সবটাই তোমাদেরকে ক্ল্যারিফাই করে বলবো যে এই ম্যান্ডি আর মারু আবার এক হয়ে গেছে। সবটাই তোমাদেরকে জানাবো, পুরো সত্যি উইথ প্রুফ তোমাদের সামনে তুলে ধরবো। আর তার আগে দেখলাম যে কালকের ভিডিওতে দেখলাম যে মারু ডাক্তার দেখাতে এসেছে হাবড়ায় শান্তিনিকেতনে, ডাক্তার দেখিয়েছে, সেই নিয়েও আমার অনেক কিছু বলার আছে। চলো ভিডিও শুরু করি। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। অনেক মানুষই আছে যারা এসে কিনা কমেন্ট করে যে ও সংসার করছে, তোমার এত ফাটছে কেন, ও একটা এসে কিনলেও তোমার সমস্যা, ও একটা মানে ঘরের জিনিস কিনলেও সমস্যা। সমস্যার কথা কোথায় বলেছি? আমার কোন ভিডিওতে বলেছি কেন কিনেছিস, কি কারণে কিনলি, কিনতে পারবি না বলেছি কি? টাকা ওর, ইচ্ছে ওর, সংসার ওর, আমি তুমি বলার কেউ নই। আমার যেটা ইচ্ছে হবে আমার ক্যাপাসিটিতে আসলে আমি সেটা করব, সেটাতে অন্য কেউ আমাকে বলতে পারে না, আমাকে ইনসিস্ট করতে পারে না। তো কোথায় কি বলতে হয় এর মধ্যে কমেন্ট সেকশন খোলা থাকলে যার ইচ্ছে তাই কমেন্ট করতে পারে। শুধু বলেছিলাম যে এটা 2 মাস পরে কিনলেও হতো মারু ওয়াশিং মেশিনটা। তার আগে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলে, যারা তোকে কথা শোনাচ্ছে, খোটা দিচ্ছে প্রতিনিয়ত ভিডিওতে, তোর একদম গুষ্টি ষষ্ঠী পুজো করে খাচ্ছে, তাদের টাকাটা ফেরত দিয়ে দিতে পারতিস একদম মুখের ওপরে সপাটে, তাহলে উত্তরটা দেওয়া হয়ে যেত। তারপরে তুই তোর যেটা ইচ্ছে সেটা করতেই পারতিস। তারপরেও তোদের নিজস্ব বুদ্ধি, নিজস্ব চয়েস, যেটা ভালো লাগবে সেটা করবি, এটাই বলেছিলাম। তো এরা অনেকেই আছে মানে ওই ঘেউ ঘেউ করে করে যারা কিনা কমেন্ট করে, এক নয় একাধিক কমেন্ট করেছে। একজন ওই যেখানে আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিনে ঠিকমতো কাঁচা মানে ক্লিন হয় না, আর কলার ফলারগুলো ঘষে দিতে হয়, আর এটার কালার ওটার মধ্যে চলে যায়। তো তাতে আমাকে আবার একজন এক নয় একাধিক কমেন্ট করেছে যে তুমি তো সব জানো, কি এই জন্য তো তোমার ভিউজের এই পরিস্থিতি, তোমার কোনো ভিউজ নেই। ওয়াশিং মেশিনে এখন অন্যরকম ওয়াশিং মেশিনে কাচলে পরে ক্লিন হয়। অনেকেই কাছে বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকে তাদের ওই জামা কাপড় মেলার মতো স্পেস থাকে না, তারা ওয়াশিং মেশিনেই কাচে। কিন্তু ওয়াশিং মেশিনে কাচে আর হাতে কাচে, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা এখন যতই মিক্সিতে মশলা করি না কেন, শিলনোড়ায় বাটা মশলার খাবার আর ওই মিক্সিতে মশলা করে বেটে খাবার, সেই দুটোর মধ্যে পার্থক্য থাকে, ঠিক সেরকমই। আর এরা এমন ভাব করে যেন আমি মানে এই জেনারেশনের নয়, আজ থেকে 100 বছর আগের মানুষ, আমি এই জেনারেশনটা বিলং করি না। এরা সবে মাত্র টপকেছে, টুক করে টপকেছে, বয়স 6 মাস কি 1 বছর। তো এরা যেটা জানে, আমি ভাই মানে সেই অনেক ওল্ড জেনারেশন বিলং করি, আমি কিছুই জানি না। আমাদের ঘরে বাড়িতে কিছুই নাই, আমাদের ভিউজ নাই। আমাদের ভিউজ থাকুক বা না থাকুক, আমার ইচ্ছে হচ্ছে চ্যানেল আমার, মুখ আমার, ফোন আমার, নেট আমার। তো আমার ইচ্ছে হচ্ছে আমি চ্যানেল ক্রিয়েট করেছি, আমার যেমন ইচ্ছে হবে আমি সেটাই করব, শালীনতা মেনটেন করে। আমি নোংরামি করি না, অসভ্য আচরণ করি না, বা কাউকে উস্কে দিই না সমাজে কোনো খারাপ কিছু স্প্রেড করার জন্য, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতো করে ভিডিও করি, আমার যেটা ভালো লাগবে সেটা করি। আর আমার সংসার কি করে চলবে সেটার দায় আমি অন্য কাউকে দিইনি, অন্য কাউকে তার দায়ভার নিতে হবে না, বা কাউকে বলেও নি যে কোনোদিনও যে আমার হচ্ছে না, ভিউজ হচ্ছে না, প্লিজ ভিউজ দাও, এই কথাটাও আমি কখনো বলি না। আমার ইচ্ছে হলে ভিডিও করি, ইচ্ছে না হলে ভিডিও করি না। আমার সংসার সেটা আমি বুঝবো, আমি খেতে পাই বা না পাই। তো তাকে আমি অ্যান্সার করেছিলাম যে আমাদের বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই, তো তোমার নিশ্চয়ই অনেক ওয়াশিং মেশিন আছে। তো তারপরেও সে আমাকে অনেক কাজে বাজে রিপ্লাই করেছে। তো সেখানে আমি বলেছিলাম তাহলে চলে এসো, তোমাকে 3-4টা ওয়াশিং মেশিন আমি গিফট করছি, কারণ ওয়াশিং মেশিনের প্রোডাক্ট আমার বাড়িতে রয়েছে। তো সেখানেও সে আমার ফ্যামিলি তুলে অনেক কিছু তুলে, তো তাকে ইচ্ছে ছিল আমি আরও কিছু রিপ্লাই করি। তারপরে ভাবলাম না, জনগণের অধিকার, কমেন্ট সেকশনটা খোলাই রেখেছে। তোমরা জানো আমি কোনো কমেন্ট কোনোদিনও হাইড করি না, ডিলিট করি না, সেটা যত খারাপ কমেন্টই হোক না কেন, কারণ তাদের অধিকার। ভাই, অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। যেমন এই যে এখন SIR হচ্ছে, বুঝতেই পারছো কি পরিস্থিতি চারিদিকে, তো সেটা নিয়েও আবার অনেকে অনেক রকম কন্টেন্ট করে ফেলছে। যাই হোক, এই বিষয়ে আমার কথা বলার কিছু নেই, ওই সব বিষয়ে আমি যেতেও চাই না। তো যেটা বলতে চাইছিলাম যে মারু হাবড়ায় আসলো ডাক্তার দেখাতে, ওর PCOD-র একটা সমস্যা আছে আমরা দেখেছি। কিন্তু আমি একটা মানে জিনিস বুঝতে পারছি না, মানে আমার মেয়ে আবার বলবে তুমি কেন সব বলছো, আই হ্যাভ বিগ গভীর প্রশ্ন। সেটা হলো গিয়ে যে ও তো এখন গোবরডাঙ্গায় আছে, হ্যাঁ, গোবরডাঙ্গা থেকে হাবড়ায় আসছে, যতই বলছে 10 কিলোমিটার, বাইক চালিয়ে 10 কিলোমিটার। তো গোবরডাঙ্গা থেকে ওর ওখানে
ওখানে, বাদুড়িয়া আরও কম ডিস্টেন্স। তো ও তো বিয়ের আগে বাদুড়িয়ার ওখানেই ডাক্তার দেখাতো, বাদুড়িয়া হোক বা বসিরহাট হোক যেখানেই হোক ডাক্তার দেখাতো এতগুলো বছর। বিয়ে তো হয়েছে সবে, আর সবে বিয়ে হওয়ার পর রানাঘাট আসার পর রানাঘাটে ডাক্তার দেখালো একবার, আর এখন হাবড়ায় এসছে। তো সেই ডাক্তার না দেখিয়ে ও হাবড়ায় কেন আসলো? কেন আসলো কেন? তারপরে ডাক্তার দেখাতেই পারে, যেখানে যে ভালো ডাক্তার দেখবে, আমরা ডাক্তারের জন্য স্টেটের বাইরে চলে যাই, তো সেখানে এইখান থেকে এইখানে এটা কোনো ব্যাপার না, এক শহর থেকে আরেক শহর এটা কোনো ফ্যাক্টই নয়। তো সেই জায়গায় ও হাবড়ায় এসছে, শান্তিনিকেতনে দেখালো। শান্তিনিকেতনটা আবার খুলেছে, আমি জানতাম না শান্তিনিকেতন আবার খুলেছে, কারণ শান্তিনিকেতন মাঝখানে বন্ধ ছিল বেশ অনেকগুলো মাস, অনেকগুলো বাচ্চা পরপর মানে জন্মানোর পরে আর কি চলে গেছিল, তো সেই জন্য তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, সেই কারণে শান্তিনিকেতন বন্ধ ছিল। আমি জানি না কোন ডাক্তার দেখিয়েছে, তবে শান্তিনিকেতনের একজন বিখ্যাত ডক্টর আছে, ডক্টর নাম আর বললাম না, উনি খুব ফেমাস, আমি ওনাকে বেশ কয়েকবার দেখিয়েছিলাম, বাট থাক বাদ দাও, ওইসব নিয়ে কথা বলার দরকার নেই। কিন্তু আমি মারুকে একটা সাজেশন দিতে চাই ছোট্ট করে, কারণ মানুষের ক্ষতি তো চাই না, সেই কারণে আমি জানি না কোন ডাক্তার দেখিয়েছে, কারণ একটা নার্সিংহোমে তো একটা ডাক্তার বসেন, একাধিক ডক্টর বসেন, ওখানে শান্তিনিকেতনে যে এস সরকার বসেন, ওনাকে আমি একবার দেখেছিলাম 2020-তে। তো উনি বেশ ভালো, খারাপ নয়, উনি বেশ ভালো। তবে আমি মারুকে একটা কথা বলবো যে মারু, আমি শুনেছি, আমি বনগাঁয় গেছিলাম ওনাকে দুবার দেখাতে, খুবই ভালো ডাক্তার, পিজির ডক্টর উনি, সুব্রত মণ্ডল, যদি পারিস একবার ওনাকে দেখিয়ে নিস। আমি শুনেছি উনি নাকি এখন গোবরডাঙ্গায় বসেন, আমি শুনেছি, কারণ আমি আর তারপরে কোনোদিনও যাইনি ওনাকে দেখাতে। আমি গত বছর গিয়েছিলাম, বেশ ভালো, বেশ ভালো ডাক্তার, মানে খুবই ভালো ডাক্তার। যেহেতু আমি সুভাষ বিশ্বাসকে দেখাই নর্থ সিটিতে, তো উনি সানডে করেই বসেন, তো সেই জন্য আর প্রচুর কস্ট, তো সেই কারণে আমি সুব্রত মণ্ডলের কাছে গিয়েছিলাম, খুবই ভালো ডাক্তার, তো দেখাতে পারিস। আমার মনে হয় এই সব ডাক্তারের থেকে উনি বেশি বেটার হবে তোর এই ক্ষেত্রে, এটা আমার মনে হলো। এরপরে ওটা ও আমার ভিডিও দেখবে কিনা বা এই সাজেশন নেবে কিনা, এরা তো মানে কারো কথা শোনে না, নিজের যেটা ইচ্ছা হয় সেটাই করে। তো যাই হোক, এটুকু মনে হলো তাই বললাম। তো সেখানে ও হাবড়া এসছে, বলছে কি রোজ 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 হাবড়ায়, মানে শুধু সুযোগ খুঁজছিস এই এসি কেনার জন্য হাবড়া, এই করার জন্য হাবড়া, রোজ রোজ আসছিস কেন ঠাকুরনগর পাই করে হাবড়া? হ্যাঁ, আমি তলে তলে একটা খবর পেয়েছি, পেয়েছি গোপন সূত্রে, সবার সাথে সবার সেট আপ ডেটআপ সব হয়ে গেল। কিরে মারো, কিরে বাবা, আবার এদিকে দেখ তোকেই বেচছে, আবার বলছে টাকা 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 দে টাকা দে। ওদিকে এত ভালো, মানে শুনলাম তোর মার সঙ্গে নাকি হেভি সম্পর্ক হয়ে গেছে, হেভি সম্পর্ক। দেখ গোপন সূত্রে খবর পেয়েছি, প্রমাণ কিন্তু দেবো না, আছে দেবো না বলছি। তুই একটু নিজের মুখে বলিস না, এ আবার বলবে না স্পিক টু নট, এ হচ্ছে বুদ্ধিমতী একজন লেডি, বুঝতে পারছি, এসব বলবে না। তবে গোপন সূত্রে খবর পেয়েছি মারুর সঙ্গে, মারুর মা মানে ফ্যামিলি, মায়ের সঙ্গে খুব সুন্দর কথা হয়েছে। আমাদের ওয়াইটির একজন মারুর দীপ ভাই না সোনাদীপ ভাই ভেবো না, কিন্তু সব জায়গায় সোনাদীপ ভাই ভেবো না, সোনাদীপ ভাই বাইরে নয় বাট ডাইরেক্ট দীপ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছি, তলে তলে তুন্তু করে খবরটা পেয়েছি। তো এদের সবার মধ্যে সবার সেট আপটা ভালো আছে, ভালো আছে, শুধু ওপরে রসনদারিতাতে এরা দেখায় না। সোনাদীপ ভাইয়ের সঙ্গে এখনো সেট আপ সেই জায়গায় আসেনি, তবে হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ আসল কান্ডারির সঙ্গেই যখন সেট আপ হয়ে গেছে, তখন আস্তে আস্তে এটাও হয়ে যাবে। আবার এরা এই সব মূর্তিগুলো আবার এক জায়গায় চলে আসবে। তো সেটাই বলছি যে এদের সবার মধ্যে সব ঠিকঠাক থাকে, শুধু বোকা হই আমরা, আমাদের মতো ভিউয়ার্সরা, যারা কিনা নিঃস্বার্থভাবে এদেরকে ভালোবাসি, এদেরকে বিলিভ করি, অথচ এরা যে কিভাবে আমাদেরকে ঠকায়, আর সেটা নিয়ে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন সত্যি তুলে ধরে কথা বলি, দেখো প্রমাণ আমরা সবার আগে তুলে দিতে পারি না, এটা তাদের পার্সোনাল ইনফরমেশন, সেটা উইথ প্রুফ তুলে দিতে পারি না। আমি মুখে বলতে পারি, উইথ প্রুফ তুলে দিতে পারি না, সেই রাইটস আমাকে দেয় না। কিন্তু যে কথাগুলো বলে যাই 2 মাস 4 মাস 6 মাস পরে, সেটাই অক্ষরে ফলে যায়, অথচ আমাদেরকে কেউ মূল্য দেয় না। ওই যে বলেই ফেলে কটা ভিউজের পেছনে দৌড়ালে অনেক কিছু, এরকম মিথ্যেবাদীদের মতো মিথ্যে নাটক নিয়ে ভিডিও করতেই পারতাম, কিন্তু ভিউজের পেছনে দৌড়ানোটা স্বভাব না। তো সত্যি বলবো, আর জানি সত্যের পাশে কজন দাঁড়ায়, থাকবে না কেউ, একদম কেউ থাকে না। তাই বলে কি সত্যি একদম উধাও হয়ে যাবে দুনিয়া থেকে? তাহলে দুনিয়ার ভারসাম্য ব্যালেন্সে থাকতো না। তো সত্যি তো বলতেই হবে, নাই বা হলে ভিউজ, তাতে কি আছে? ওই যে বললাম, আমাদের এখান থেকে আয় করে পেট চালাতে হবে, তা নাহলে পেটে গামছা পড়বে, এরকম বোধহয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি নয়। তো সেই জন্য আমরা শখে করি, এটা শখে, বুঝতে পেরেছো? সেটাই বলছি, যারা এই ধরনের মানে পিঞ্চ করা কমেন্ট করো তাদেরকে বলছি, কত আর বলবো বলো না, একটু রসিয়ে কষিয়ে বলাটাই ভালো ভাই, সিরিয়াসলি না বলাই ভালো, কারণ তোমরাও তো আমার ভিউয়ার্স, হাজারো ভিডিও তো দেখছো, যতই নেগেটিভ কমেন্ট করো সেখান থেকে আমি 1 পয়সা পেলেও পাচ্ছি, বুঝতে পারছি, ইনকাম হচ্ছে, যতই আমি বছরে 2টো পেমেন্ট তুলি না কেন,
পাচ্ছি তো, তোমাদের দৌলতেই পাচ্ছি, তাই তোমাদেরকে সবার আগে প্রাণাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো লাস্টে একটা জিনিস মারুর আমার এত হাস্যকর লাগলো, এত হাস্যকর, সেটা হলো গিয়ে মারু কি বললো শেষে ভিডিওটা শেষ করার সময়, এই দেখো আমি পাউডার কিনেছি, পাউডার কেস কিনেছি, মেডিসিন 2 রকমের মেডিসিন দিয়েছে, প্রচুর টেস্ট দিয়েছে, টেস্ট করতে হবে, তারপরে ডক্টর দেখবে, তারপরে যা কিছু করে। তো সেখানে লাস্টে বললি যে দেখো এই খরচাটা আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে, মানে পম্পম টোটাল খরচার দায়িত্ব নিয়েছে। এখন যেহেতু পম্পম দোকানে যাচ্ছে, তো আমরা এখন অনেক সচ্ছল, যার কারণে ওয়াশিং মেশিনটা কিনতে পেরেছি। তা না হলে কাজটা যদি ঠিক করে করতে না পারতো পম্পম, যেমন রানাঘাটে পম্পমের পক্ষে পসিবল ছিল না, তো সেই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল, আমার একার টাকাতেই সব চলছিল। তো এখন আমাদের দুজনের টাকাতেই সংসারটা চলছে, দুটো মানুষ আর্ন করছে, তাদের একটা সংসার। আমরা প্রত্যেকেই জানি হাজব্যান্ড ওয়াইফ যদি আর্ন করে, তো তারা সেটা দিয়ে সংসারটাকে পরিপূর্ণ করার চেষ্টা করে, তারা কন্ট্রিবিউট করে, এবং যাতে তারা আর একটু বেটার লাইফ লিড করতে পারে সেটাই চেষ্টা করে। বলি কি তোমরা কেউ কি কমেন্ট করেছিলে এটা জানার জন্য যে মারু তোর বর কি সংসারে 1 পয়সাও দিচ্ছে? কমেন্ট করেছিলে? করনি তো? তাহলে মারু এই কথাটা উপযোজক হয়ে কেন বললো? কারণ আমরা তো জানি, আমরা দেখতে পাচ্ছি, মারু নিজেই বলে দিয়েছে পম্পম দোকানে যাচ্ছে। পম্পম বলেছিল না পম্পম কাজ পেয়েছে, আমাকে আবার একজন বলেছিল যে কাজ যেটাই পাক না কেন কোনো কাজ ছোট না। আমি তখন বলেছিলাম কিন্তু পম্পম কোথাও কাজ পায়নি, এগ্রিমেন্ট লেটার এসছে, মানে ওই ইন্টারভিউ দিয়েছে, তো সেখান থেকে তো একটা লেটার আসে তাই না, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সরি এগ্রিমেন্ট নয়, আমিও মূর্খ। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার কি এসছে? না, আসেনি। এটা পম্পম নিজের দোকানেই ঢুকেছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, যার কারণে গোবরডাঙ্গা এসেছিল ওই কাকার সঙ্গে যোগাযোগ করতে, যাতে ওরা নির্দ্বিধায়, মানে ওদের মধ্যে কোনোদিনও সেই সমস্যা ছিলই না, যেটুকু টুকটাক মানে ওই আশেপাশে আনুষঙ্গিক ছিল সেটাও শর্ট আউট হয়ে গেছিল, সেটা করতেই এসেছিল। তো তারপর থেকে পম্পম নিজের দোকানে যেতে পারছে, যার কারণে ও গোবরডাঙ্গাতেই রেন্টটা নিয়েছে, অন্য কোথাও নেয়নি, কারণ এখান থেকে ইজি, ও সবার সঙ্গে দেখা করতে পারবে, যেতে পারবে সব জায়গায়, আর পম্পমও নিজের দোকানে যেতে পারবে। তো সেটাই করছে, তো সেটা তো আমরা জানি। এবার পম্পম যখন আয় করছে তখন সেও কন্ট্রিবিউট করবে, কি করবে আয়টা দিয়ে, না হলে কি করবে আয়টা দিয়ে? সেটা ইনকাম করছে, কি করবে? সংসারটাই চালাবে, সংসারে সবটা করবে। তো এটাকে ডেসক্রাইব করে দেওয়ার মতো কি আছে? মানে আমরা সব অশিক্ষিত না অন্য কোনো গ্রহ থেকে এসেছি যে এটা বলার জন্য যে দেখো আমার স্বামী এখন কিন্তু আমার এই দায়িত্ব নিচ্ছে, সংসারেও টাকা দিচ্ছে। তার মানেটা কি বলতে চাইছি? তোর স্বামী দিচ্ছে কিন্তু তোর পরিমাণ বেশি, তোর স্বামী কম দিচ্ছে, তোর স্বামী কম ইনকাম করছে। এইটা বলেছিল 1 থেকে 1,500 টাকা পার ডে ইনকাম করে। বলি তুই কত টাকা ইনকাম করিস? মানে তুই এই সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে কত টাকা ইনকাম করিস? নিশ্চয়ই 50,000, 1 লাখ, এমন তো নয়। তারপরে তোর হাজব্যান্ড যদি পার ডে 1,000 কিংবা 1,500 ইনকাম করে, 30,000 কি 45,000 টাকা পার মান্থ আর্ন হয়, তো সেই টাকাটা তো সংসারেই দেবে, বা নিজেদের সংসারের জন্য এই টাকাটাকে গুছিয়ে রাখবে, বা যেটাই করুক নিজেদের সংসারের জন্য। আর সংসার মানে কি দুটো মানুষের জন্য। তো সেখানে আলাদা আলাদাভাবে বলা, আরে আমার স্বামী নিচ্ছে দায়িত্ব, দেখো মানে এতদিন মানে যে কয় মাস বিয়ে হয়েছে তুই তোর স্বামীর দায়িত্ব নিয়েছিলি, সেটা বলতে চাইলি না? মানে তখনই তো তোর স্বামী ব্যবসা করতো, ওই অনলাইন বিজনেস করতো, অনলাইন বিজনেস মিন ওই যে ইলেকট্রনিক্সের সব জিনিসপত্রগুলো করতো, প্রথম 1-1.5 মাস পর থেকে তো শুরু করেছিল করতো, তখন সংসারে কন্ট্রিবিউট করতো না? বলতে চাইছিস পুরো সংসারটা তুই চালাতিস? ভাগ্যিস সেই চ্যানেলটা দাঁড়িয়ে গেছিল সোনাদীপ ভাই দৌলতে, ভাগ্যিস তোর এখানে পদার্পণ হয়েছিল, তা না হলে কি করতি, কি খেতি, কিভাবে চলতি? সত্যি ভাবা যায়, সত্যি ভগবান বোঝে যে কষ্ট করছিস, তাই তোদেরকে ফল দিতে হবে। তাই জন্য বলছি দুধও নাও পুতো ফলো, ব্লেসড করছে তোদেরকে ঈশ্বর ওপর থেকে। না তুই তো আবার যাই হোক, সে যেটাই হোক সেটা নিয়ে কথা না, যাই হোক। তো ও যখন বললো যে ও কিন্তু আমার এই ওষুধের দায়িত্ব নিয়েছে, এই ওষুধের দায়িত্ব নিয়েছে মানে কি এরপরে আবার রোগ হলে দায়িত্ব নেবে না? আমার স্বামী ইনকাম করছে, সে তো আমার সংসারের দায়িত্ব নেবে। আমরা দুজনে আর্ন করছি, দুজনে মিলে সংসারে কন্ট্রিবিউট করে সংসারটাকে সঠিকভাবে পরিচালনা করছি, সংসারটা যাতে আমরা আরও ভালো থাকতে পারি, বেটার থাকতে পারি, সেই চেষ্টাটাই করছি, ব্যাস হয়ে যায়। আমার স্বামী আমার ওষুধ খরচার দায়িত্ব নেই, বলেছে আমার ট্রিটমেন্টের সব খরচা ও দেবে। বলি আমার স্বামী তো আমার সব কিছুর দায়িত্ব নেয়, কোনোদিন তো আমি এরম করে কই নাই ওবার তুমি আমার খাওয়ার দায়িত্ব, পড়ার দায়িত্ব, ওষুধের দায়িত্ব, ঘোরার দায়িত্ব, জামা কাপড়ের দায়িত্ব, চুলে ন্যানোপ্লাস্টিয়া করার দায়িত্ব, ফেসিয়াল করার দায়িত্ব, থ্রেডিং করার দায়িত্ব। কোনোদিনও ক্রেডিট দিলাম না, মানে আমি তো হাউস ওয়াইফ, আয় করি না, তাই জন্য বললাম কোনোদিনও ক্রেডিট দিলাম না। এই জন্যই আমার বর বলে স্বামীগুলোর কোনো মূল্য নাই, সত্যি কথাই। দেখেছো আমারও কি সুন্দর তার হাজব্যান্ডকে ওপরে তুললে প্রাউড ফিল করছি, প্রাউড, বুঝতে পেরেছে? যাই হোক, এটুকু ছিল ওভারঅল মারুকে নিয়ে আমার বলা কথা। এবার আমি একটু ম্যান্ডুর প্রসঙ্গে, ম্যান্ডুর প্রসঙ্গে। ম্যান্ডুর কালকের ভিডিও মাটনের শুরু, মাটনের শেষ, স্টার্টিংই হলো মাটন ম্যারিনেট, পেঁয়াজ কাটছি, 2টো পেঁয়াজ ছিল আর নেই, যাই ওটা দিয়েই চালিয়ে দিতে হবে। সেই মাটনের শুরু, মাটনেই ব্লগটা শেষ হলো। বলি তোমার তো কুকিং চ্যানেল নয়,
কুকিং চ্যানেল, মানে আমরা মাটন রান্না করতে পারি না, বা আমরা খুঁজছি ইউটিউবে সার্চ করে কোথায় ভালো মাটনের রেসিপি পাওয়া যায়, বলি তোমার তো কুকিং চ্যানেল নয়, তুমি তো প্রপার ওয়েতে রান্নাটাও দেখালে না, প্রপার ওয়েতে। যারা কুকিং চ্যানেল তারা কিন্তু ওখানে ডেসক্রাইব করে, মানে লিখে লিখে দেয় এত পরিমাণে, মানে কতটা পরিমাণে দেওয়া হচ্ছে সেই পরিমাণটাও লিখে দেয়। তুমি তো সেরমভাবেও করলে না বিষয়টা, মানে আমি এটা এইভাবে করব, এটাকে এইভাবে দিয়ে প্রেশারে সিটি মারবো, তারপরে এইভাবে দিয়ে এই করলাম, এই যে গরম গরম লাল লাল, মানে কিন্তু ভাই আমি বুঝতে পারি না কি হচ্ছে। একটা ব্লগিং চ্যানেল আর কিছু নাই, শুরু থেকে শেষ অবধি মাটন রান্নাই দেখিয়ে গেলে, মানে না তুমি মাটন লাভার, তুমি কেন, আমাদের মতো অনেকেই আছে, আমিও মাটন লাভার, ভালোবাসি, কিন্তু আদিক্ষেতা করি না। মানে এরকম আদিক্ষেতা করার কি আছে? এক মাটন যখনই মাটন হবে, চিকেন হবে, ওটা দিয়েই ব্লগ শেষ হয়ে যাবে। অনেকেই কমেন্ট করেছে যে 20 মিনিটের ভিডিওতে 15 মিনিটের ওপরে শুধু মাটন। 15 মিনিট কোথায়? আমি তো দেখলাম 20 মিনিটই নেই, মাটন আর মাটন, মাটন আর মাটন। ভাত বাড়া খাবার এখানেই শেষ হয়ে গেল ভিডিও, ওখানেই শেষ হয়ে গেল। আবার মাঝখান থেকে গেছেন, মানে 20 মিনিটটা 40 মিনিট ছিল, মাঝখান থেকে ভাগ্যিস 20 মিনিট মানে কাট করেছে, তোমরা তো স্কিপ করতে পারো, আমাদের তো আবার কন্টেন্ট করার জন্য স্কিপ করলে চলে না, পুরো টাইম চাই চক্কু রাত চক্কু লাগায় রাখতে হয়, বুঝতে পারি না। তারপরে বাসি নাইটির বিজনেস করলেই কি নিজের জন্য নাইটি ওরমভাবে পরে পরে দেখাতে হবে? এটা ব্লগিং ভাই, এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমি তোমাদের যা দেবো তোমরা তাই খেতে বাধ্য, কারণ আমার ইনকাম চাই। তোমরা যা ইচ্ছা খাও ভাই, আমার ইনকাম চাই, আমি বিজনেস করি, আমি ভালো ভালো ড্রেস পরতে চাই, সেটা হচ্ছে বাইরের জগতের জন্য। সোশ্যাল মিডিয়ায় আমি কটা ভালো ড্রেস পরে এসে দেখাই, আমি তো নাইটি পরেই সব কিছু করি, কারণ এটা আমার কাছে মূল্যহীন। আমি শুধু এখান থেকে ইনকামের জন্য এসেছি, স্বার্থের জন্য। ভিউয়ার্সদেরকে ভালো কিছু দেবো, তারা শিখবে আমার কাছ থেকে। আমি কি সেরকম মানে গায়ে নিয়ে বসেছি নাকি যে আমি তোমাদের ভালো কিছু দেবো? বাসি কাপড় মানে বাসি নাইটিটাও ছাড়লে না, আগের দিনের নাইটি সেই পরেই সব কাজ করলে, রাত্রিবেলা নিশ্চয়ই নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পরে ঘুমিয়েছিল, মানে আমরা তো ন্যাচারালি তাই করি। রাত্রিবেলা ফ্রেশ হলে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে তারপরে শুই। ও বোধহয় সকালবেলা আবার ওই নাইটিটাই মানে গলিয়ে নিয়েছে, মানে আবার সে যত ওয়াশিং মেশিনে কাচুক না কেন, সেই তো দিতে হবে, কষ্ট করতে হবে, মিলতে হবে, আনতে হবে, বাজ করতে হবে। ভাই এত ঝক্কি কেন? একটা নাইটি তো কম হয়ে গেল, এটাই করেছে। মানে ওই আগের দিনের পরা নাইটিটা পরেই পরের দিন মানে বাসি কাপড় খোলেনি, মানে ওই ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরে ওই মাটনের লোভে ম্যারিনেট করতে চলে আসছে। বাবা সত্যি ভাবা যায়, ব্রাহ্মণ পরিবারের বউ বলে কথা। আবার অনেকেই আছে ওখানে ফাঁস করে উঠবে, ভুল বলেছি, আমরা ব্রাহ্মণ পরিবারের বউ নই, মেয়ে নই, তারপরেও নিষ্ঠা সহকারে দিনে অন্তত 3টে নাইটি কম করে লাগবেই। মানে সকালে বাসি কাপড় ছেড়ে একটা নাইটি, তারপরে বাকি সব কাজকর্ম রান্নাবান্না, চান করে ওঠার পর একটা নাইটি, রাতে একটা নাইটি, লাগবেই 3টে। শীত গ্রীষ্ম বর্ষা 3টে নাইটিই আমার ভরসা। হ্যাঁ, আমার একার নয়, তোমাদের সবার। সেই জায়গায় সকালে ঘুম থেকে উঠেই আমরা মাটন ম্যারিনেট করা দেখাই না? মানে ব্লগিং চ্যানেল তো, ঘুম থেকে উঠে অন্তত কোনোদিনও একটু আশিমাসি কাজ করতে দেখলাম না। এই যে এতগুলো বছর, 4.5 বছর ধরে ব্লগ করছে, আশিমাসি কাজ করতে দেখেছে না? যতই কাজের লোক তো একটা পার্টিকুলার টাইমে আসে। আমাদের প্রত্যেকের বাড়িতে, এই মোটামুটি সবার বাড়িতে একটা করে হেল্পিং হ্যান্ড থাকে এখনকার দিনে। তো বলি ঘুম থেকে উঠেই কি মানে সকাল 5টায়, মানে আমার 5টা 4:45 সকাল হয়, জানি না তোমাদের হয় কিনা, অনেকেরই হয়, এর থেকে আগেও অনেকের হয়। যাই উঠেই কি মানে কলিং বেল চাপবে, সেই আওয়াজে আমরা দরজাটা খুলে দেখবো আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসছে? না, সকালে উঠে বাসি ঘর ঝাড় দিতে হয়, বাসি দুয়ারে জল দিতে হয়, বাসি উঠানটা ঝাড়তে হয়, মানে ওগুলো তো ফেলে রাখলে ওই বাসি ঘরে মানে সব বাকি কাজ হবে, বাড়ির লোকজন সব বেরিয়ে যাবে না। তার হাজবেন্ড হয়তো বাড়ি বসে কাজ করে, ঠিক আছে, মেয়ে পড়তে যায় বা ঘরে বাড়িতে লোক আসছে, বা ঠাকুরটাকে তো তুলতে হয় সেই বাসি ঘরে। না ভাই, আমরা তো এরকমটা করি না। সবার আগে বাসি ঘর, বাসি উঠান, বাসি দুয়ার, তারপরে গিয়ে বাসি গ্যাস, যদিও আগের দিন সব ক্লিন করে রাখা হয়, তারপরে বাসি গ্যাস স্ল্যাব, রান্নাঘর মোছা, তারপরে বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসে তারপরে রান্নাঘরে বাকি জিনিসে হাত দেওয়া, তাই না? তার আগে গিয়ে কি করে হয়, ঠাকুরটাকে বাসি কাপড় ছেড়ে ঠাকুর তুলতে হয়। আমার যদিও আমার হাজব্যান্ড সকালে যেহেতু চান করে অফিস যায়, ও চান করে এসে ও যেহেতু ওর 5:15টার মধ্যে চান হয়ে যায়, 5:15টার ভিতরে ও ঠাকুর জাগায়, তার আগে আমি এই বাসি কাজগুলো কমপ্লিট করি। তো ভাই কোনোদিনও দেখেছো এর বাসি কাজ করতে? কোনোদিনও দেখেছো? আমি যতদিন ধরে এর ব্লগ দেখি না, একদম শুরুতে যখন হেল্পিং হ্যান্ড ছিল না তখন কিছু কাজ দেখাতো, তখন অবশ্যই মানে একটা ডিম যখন 4টে টুকরো করে খেত তখন কিন্তু কাজ দেখাতো। এখন তারপর থেকে বড় লোকস হয়ে যাওয়ার পর থেকে দেখেছো কোনোদিনও দেখেছো? আমি সারা জীবন এই বড় লোকস হয়ে যাওয়ার পর থেকে ওকে শুধু দেখি ঘুম থেকে উঠে, বন্ধুরা এই যে রান্নাঘরে এসছি, এই দেখো কত বাসনপত্র, এই দেখো চা করলাম, এখন দেখো টিফিন করলাম, এখন দেখো এই করলাম, এরপরে রান্না, ব্যাস রান্না দিয়েই ব্লগ শেষ হয়ে যায়। এরপরে রান্না আর খাওয়া,
এতেই ব্লগটা শেষ হয়। কোনো দিনও দেখলাম না একটু ঘরটা ঝাড় দিচ্ছে, কোনো দিনও দেখলাম না বিছানা মাঝে সাঝে ঝাড়ে, একবার দুবার দেখা যায়। বাট ওই কাজের মাসি এসেছিল, ঘর মুছে দিয়ে গেছে, বাসন ধুয়ে দিয়ে গেছে। মাসি তো ঘর মোছা বাসন ধোয়াই করে, এর বাইরে তো আর কিছু করে না। কোনোদিনও দেখলাম না যে একটুখানি বাড়ির সামনে উঠোনটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিলাম, দুয়ারে একটু জল দিলাম, জীবনে দেখলাম না। জীবনে না, বাসি বিছানা তোলাটা দেখিয়েছে, ওটা তো তুলতেই হবে, বাট এর বাইরে আর কিছু দেখিনি। খালি খাওয়াই দেখি ওই ভিডিওতে, খালি খাওয়া, রান্না, রান্না খাওয়া, রান্না খাওয়া। বাজার এসছে, অর্ডার করেছি, এত এত বাজার এসছে, এগুলো ফ্রিজে যাবে, এই এত সবজি, এই এত, খালি এই দেখবো, খালি এই দেখবো, এই খাবে আর বলবো উফ পেটে ব্যথা, আর খাবো না, কোনো দিনও খাবো না, পরের দিনই আবার আসবে। মানে এত জীব, খেতে আমরা ভালোবাসি, বাঙালি মানেই খাওয়া, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, মাছ মাংস ছাড়া আমরা ভাবতেই পারি না। কিন্তু তাই বলে এই রকম বুঝতে পারি না। একটা ব্লগ, তার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মাটন রান্না, জীবনে আমরা কোনোদিন কেউ মাটন খাইনি। তাই জন্যই বললাম দুই বোন একই রকম, এদের স্বভাব চেঞ্জ হবে না। যেমন ওইদিকে মারু, আমার স্বামী আমার আজকে রোগের দায়িত্ব নিয়েছে, পিসিওডি আজকে নতুন এসেছে, আমার স্বামী দায়িত্ব নিয়েছে, বুঝতে পেরেছো? আর এদিকে আমি মাটন খাচ্ছি, কার কার লোভ লাগছে বলে তো, আমি মাটন খাচ্ছি, মাটন দিয়েই ভিডিও শেষ। এই দুই বোনের ক্যারেক্টারই এই, এরা জানে নেগেটিভিটি ছাড়া, মানে নেগেটিভ পাবলিসিটি ছাড়া জীবনে এদের কিচ্ছু হবে না। কারণ এদের কারো ভেতরে পজিটিভের পিটুকু পর্যন্ত নেই, তাই এদের নেগেটিভিটি দিয়েই চলতে হবে সারা জীবন, ওয়েল লাইফ। এদের ভিডিওতে তোমরা এই পাবে, আমি না হয় কন্ট্রোভার্সি করি, আমার কাজ কুটকাচালি করা, তোমরা তো ভালোবাসো ভিউয়ার্স, নিঃস্বার্থভাবে ভিডিও দেখো, তোমরা কেন এই ধরনের কমেন্ট করো? তোমাদের ভালোবাসার চ্যানেলগুলোতে গিয়ে একটু তোমরা বলে তো, ভুল বললাম না ঠিক বললাম জানি, আর ওই যে আগেই বললাম তলে তলে ঠাস ঠুস ফুসপাস সঠিক পাকুন হয়ে গেছে, গোপন সূত্র ধরে খবর পেয়েছি, এটাও আসবে, কয়েকটা দিন ওয়েট করো। এখানে বিক্রি হয় না এমন জিনিস নেই, এদের কোনো পার্সোনাল লাইফ নেই, এদের সবটাই পাবলিক, তাই এটাও বিক্রি হবে। আজকে আমি ডেট দিয়ে 4 তারিখ নভেম্বরে, 4 নভেম্বর বলে দিয়ে গেলাম, তলে তলে ফাসিং ফুসুং থুসুং ফাসিং হয়ে গেছে কনফার্ম, মানে আমি একদম কনফার্ম স্ট্যাম্প পেপার স্ট্যাম্প মেরে দিয়ে গেলাম, বুঝতে পেরেছো? খবর পেয়েছি তাই বললাম, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।